moment, I would like to welcome Mr. Abdul Muqtadir Sir, Chairman and Managing Director, Incepta Pharmaceuticals Limited, to convey his thoughts and guidance. Mr. Abdul Muqtadir Sir. সালামু আলাইকুম। শ্রদ্ধেয় আজাদ স্যার, আমি ডিপার্টমেন্টে আসলে আমরা তো 4 বছরের জায়গায় আপনারাও অনেকেই বোধহয় 6-7 বছর থাকতে হয়েছে স্যারের সান্নিধ্যে। আর যখন বিশেষ করে রিসার্চ করার সময় স্যারও থাকতেন বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, আমরাও থাকতাম। মানে আর তো কেউ নাই, আমাদের টিচারের মধ্যে কেউ নাই, অনেকেই ইন্তেকাল করেছেন, খুবই স্যাড। কিন্তু স্যার যে আছেন তাতে ডিপার্টমেন্টে আসলে অনেক অন্যরকম লাগে। এবং এখানে আসলে মনে হয় আমরা বোধহয় ওই আমাদের এইচএসসি পাশ করার পরে প্রথম ইউনিভার্সিটিতে যখন আসি, মনে হয় জানি ওই বয়সে ফেরত গেলাম। অসম্ভব ভাল লাগে। আমাদের ডিন মহোদয়কে অত্যাধিক আমি প্রাণঢালা অভিনন্দন এবং কৃতজ্ঞতা বোধ জানাই যে এরকম একটা অনুষ্ঠান করার জন্য। আর অন্যান্য শিক্ষক যারা রয়েছেন সবাইকেই তাদের অবদানের জন্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা বোধ জানাই। আর আমাদের এই ডিপার্টমেন্টেরই একজন ছাত্র আজকে ডাইরেক্টর জেনারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হয়েছে, তাকেও, আলমগীর সাহেবকেও অত্যাধিক শ্রদ্ধা ভরে এবং তার উত্তরোত্তর যাতে সে তার কার্যপরিধিতে ফার্মাসিস্টদের জন্য কন্ট্রিবিউশন রাখতে পারে সেই কামনা করে আপনাদের সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি 2-4টি কথা বলতে চাই। আমরা যখন ফার্মেসিতে ভর্তি হই তখন লেখা থাকতো কাম টু ফার্মেসি অ্যান্ড ফ্লাই টু ইউএসএ। কিন্তু আমরা গ্র্যাজুয়েশন করতে করতেই ওই সিস্টেমটা চলে গেল, তারা আর তখন আমাদেরকে ইমিগ্রেশন দিত না। কিন্তু আমরা মানসিকভাবে এমন অ্যাটিউন্ড হয়ে গিয়েছিলাম যে আমেরিকা যা ছাড়া মনে হয় জীবন ব্যর্থ হয়ে যাবে। সেজন্য স্যার আমরা যে কয়জন আপনার ল্যাবরেটরিতে কাজ করতাম 8জনই একবারেই আমেরিকা চলে গেলাম, মনে আছে স্যার। এবং আমাদের থেকে কাউকে স্যাররা পেলেন না, যে আমাদের ব্যাচই প্রবাবলি একটা অনেক অন্য ব্যাচে হয়তো থাকতে পারে, কিন্তু আমাদের ব্যাচ থেকে কেউই টিচার হয় নাই ফার্মেসি ডিপার্টমেন্টে। সবাই একসঙ্গেই আমরা আমেরিকায় চলে গেলাম। আমরা প্রায় 14 জন মতো চলে গেলাম একবারে। আমরা ছিলাম মাত্র 27 জন, তার থেকে প্রায় 14 জনই চলে গেল। তো ফার্মেসি ডিপার্টমেন্ট আমাদেরকে, আমরা আজকে যেখানে আসতে পেরেছি সেই আমাদের জীবন গড়ার কারিগর। আমরা আমাদের জীবনে যা কিছু অ্যাচিভ করেছি তার সেইটার কারিগর হলো আমাদের স্যারেরা। এবং এই রুমে আজকে অনেক টিচার বসে রয়েছেন যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছেন। আমি একটু আগেই প্রফেসর জাকিরের কাছে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা এখন কতজন ছাত্র ভর্তি করেন? উনি বললেন 82 জন, তাই তো? 85। খুব ভাল লাগলো শুনে, কারণ আমরা মাত্র 27 জন ভর্তি হয়েছিলাম, এখন 85 জন। আমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদেরকে আমাদের ইন্ডাস্ট্রিগুলিতে পেতাম না, তার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই প্রাইভেট ইউনিভার্সিটিতে ওনারা চলে যেতেন, তারপরে বিদেশে যেতেন, আমেরিকায় যেতেন, ইউরোপে যেতেন। এখন আমেরিকায় যাওয়ার ইনসেন্টিভ নাই বললেই চলে। নর্থ আমেরিকার মধ্যে কানাডাতেও অনেক ফার্মাসিস্ট গিয়েছে, সেখানেও যাওয়ার ইনসেন্টিভ খুব একটা নাই। আমাদের দেশকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে করে আমাদের এখানেই ফার্মাসিস্টরা তাদের কর্মক্ষেত্র খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। মজার ব্যাপার হলো যে ফার্মেসি মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট হওয়ার কারণে আমাদের কন্ট্রিবিউশন বিভিন্ন জায়গাতে হতে পারে। আমরা যখন প্রথম গ্রাজুয়েট করলাম
তখন সর্বসাকুল্যে বাংলাদেশে 8টি মাল্টিন্যাশনাল এবং অন্যান্য ন্যাশনাল কোম্পানি মিলে টোটাল হয়তোবা ফার্মাসিস্ট কাজ করত এই 40 জন মতো। তাদের এমপ্লয়মেন্ট হতো মাত্র 40 জন ফার্মাসিস্টের। আজকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে ফার্মাসিস্ট নিয়োগকৃত রয়েছে 1000। তো আপনারা বুঝতে পারছেন যে আমাদের মানে ফার্মাসিস্টদেরকে কি পরিমাণে প্রয়োজন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, এবং সরকারও বুঝেছে যে ফার্মাসিস্টদের প্রয়োজন একজন রেগুলেটর হিসাবে। কিছুক্ষণ আগে আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব বলে গেলেন যে হাসান স্যার যখন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে আসেন, উনি কি অভূতপূর্ব যে আপনার রিভিশন করেছিলেন, রিফর্ম করেছিলেন, এটা অচিন্তনীয় সেই সময়ে। মানে অচিন্তনীয় এইরকম ভাবে যে উনি এসে বললেন, এবং সরকারও সেটা শুনলো, যে বললো ওষুধের প্রাইস কন্ট্রোল করার কোনো দরকার নাই, একটাও কন্ট্রোল করো, আপনার যা খুশি প্রাইস রাখেন। এই টাইমে এটা সাহস করতে পারে কেউ 94 সালে? ক্যান ইউ ইম্যাজিন? এবং উনি এই সাহস নেন। দ্বিতীয় কথা বললেন যে আপনারা ওষুধের সাবমিট করবেন, অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, আমি 7 দিনের মধ্যে রেজিস্ট্রেশন দিয়ে দেবো, আপনাদের কোনো স্যাম্পলও টেস্ট করা লাগবে না। মানে ক্যান ইউ ইম্যাজিন একটা লোক এই ধরনের ডিসিশন নিতে পারে? উনি বলল যে নিল, উনি স্ট্যাটিস্টিক্স নিল, নিয়ে দেখে যে এমন কোনো ওষুধ নাই যেটা টেস্ট করে ফেল করে ওনাকে রেজিস্ট্রেশন দিতে বন্ধ করা হয়েছে। তো তাহলে এটা কেন করতে যাব? বলে এটা কোনো দরকার নাই, আমরা টেস্ট করব, রেজাল্টটা পরে জানাবো, আর যদি বাই চান্স সমস্যা হয় সেটা পরে তখন দেখবো। আমি আরো ওনার যে কত বড় রিফর্মের একটা লিস্ট ছিল এটা একটু বের করেন। আমার বন্ধুবর আবুল খায়ের সাহেব এখানে আছে, ওনার কাছে হয়তো কপি থাকতেও পারে। মানে এটা যদি বের করা যায় স্যারের যে রিফর্ম এজেন্ডা, এটা দেখলে পারে মানে যে কোনো মানুষ স্তম্ভিত হয়ে যাবে। এরকম সাহস কেন হলো? বিকজ হি ওয়াজ নলেজেবল, হি ওয়াজ এ ফার্মাসিস্ট। আমি আশা করি আমাদের নতুন ডাইরেক্টর জেনারেল সাহেব, উনি আসছেন, উনিও ফার্মাসিস্ট, উনিও বুঝেন। ততপরে উনার আর একটা সুবিধা রয়েছে, উনি সরকারে চাকরি করে এসেছেন বহু বছর, উনি সরকারেরই একটা অঙ্গ, উনি জানেন যে সরকার কি চায় এবং সরকারি সিস্টেমের মধ্যে কিভাবে রিফর্ম আনতে হয়। সুতরাং হাসান স্যারের যে অন্য একটা এলাকাতে সাহায্য লেগেছিল, উনার সেটাও প্রয়োজন নাই। সুতরাং আমরা আশা করব একটা বিশাল একটা চেঞ্জ আসবে ওষুধ সেক্টরে, এবং একটা অভূতপূর্ব চেঞ্জ নিয়ে সে সাহসিকতার সাথে উনি ওষুধ শিল্পকে একেবারে ভিন্ন মাত্রায় নিয়ে যাবেন। এবং আমরা এইখানে যত ফার্মাসিস্ট রয়েছেন, আমাদের সবার দুটি করে হাত। ওনার হাত সেই জন্য দুইটা না, ওনাদের আমাদের বাংলাদেশে এখন প্রায় হলো 6000 ফার্মাসিস্ট আছে, ওনার 12,000 হাত। এইভাবে আমাদের আগায় যেতে হবে ওনার সঙ্গে, যাতে ওনাকে আমরা যাই এবং উনার প্রতিটি পদক্ষেপে উনি যদি পা ফেলে সামনে, আমরা উইল মেক শিওর যে ওই পথ একদম ক্লিন এবং উনি ওই পা ফেলে দৌড়ায় যেতে পারেন। এবং আমরা এইভাবে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আমাদের দেশকে এবং আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে একটা ভিন্ন মাত্রায় নিতে পারি। এবার আমাকে একটু সময় দেন, আমরা কি ভিন্ন মাত্রায় নিতে পারি এবং কেন এটা ইম্পর্টেন্ট সেইটা একটু আপনাদের কাছে এক্সপ্লেইন করতে চাই। আপনারা যদি মনে করেন যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি শুধুমাত্র মানুষের ঔষধ সরবরাহের মধ্যেই কাজ করছে এখন, আর সেই অবস্থা থেকে আমরা সম্পূর্ণ বের হয়ে এসেছি। আমরা 98% ওষুধ দিচ্ছি, এটা ঠিক আছে। উনি সেটা আমাদেরকে প্রথম দিনেই আলাপ আলোচনা করার পর বলছেন যে উনি বাংলাদেশের ঔষধ শিল্পকে নিয়ে যেতে চান গার্মেন্টসের পরেই, যাতে করে আমরা এখানে বিরাট বড় কন্ট্রিবিউশন করতে পারি। আমরা কি কি কন্ট্রিবিউশন করতে পারি সেগুলিতে আমরা একে একে একটু আলাপ আলোচনা করি। বাংলাদেশের সামনে যে ভবিষ্যৎ, সেটা যে খুব একটা ভালো দেখতে পাই সেরকম কিন্তু না। আপনারা দেখেন তেলের দাম বেড়ে $107, $104 চলে আসছে $60-70 থেকে, 60 কি $55 থেকে। এবং মিডল ইস্টে যেরকম অবস্থা চলছে, তাতে আমাদের ওয়েজ আর্নাররা যারা সেখানে রয়েছেন, তারাও সেখানে কতদিন থাকতে পারবেন এবং তারা যে কি পরিমাণ অর্থ পাঠাতে পারবেন সে বিষয়ে সন্দেহ হচ্ছে। আমাদের গার্মেন্টসের অর্ডারও ক্রমান্বয়ে কমছে এবং আমরা যে পরিমাণ বাড়ার চিন্তা দেখছিলাম সেগুলি। সুতরাং আমাদের ভিন্ন ক্ষেত্রে আমাদেরকে
অবশ্যই আমাদের এক্সপোর্ট বাড়া এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই চিন্তা করতে হবে। ওষুধ শিল্পটা এমন অবস্থায় এখন রয়েছে, আপনারা যারা দাবা খেলেন তারা যদি ঘোড়ার চাল দেখেন, সে চারিপাশে যেতে পারে। ওষুধ শিল্প সেরকম অবস্থায় আছে। কিভাবে? ওষুধ শিল্প এখন 98% দিচ্ছে। গার্মেন্টসে আমরা মিনিমাম 30 থেকে 35টা দেশ গার্মেন্টসের সঙ্গে কম্পিট করে। ওষুধে কম্পিট করে অনলি একটা মাত্র দেশ আমাদের সঙ্গে, এতে ইন্ডিয়া, আর কেউ নাই। ইন্ডিয়া একাই গোটা দুনিয়াব্যাপী সমস্ত জায়গাতে ইট ইজ দ্য ফার্মেসি অফ দ্য ওয়ার্ল্ড, এবং আর কোনো দেশ নাই যেটার সঙ্গে কম্পিট করতে পারে। বাংলাদেশ কম্পিট করতে পারে। তো সুতরাং বাংলাদেশ এখন কেন কম্পিট করতে পারে না? তার কারণ আমাদের ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন এতদিন ছিল না, এপিআই শিল্প ছিল না। আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমাদের এপিআই শিল্প হয়ে গিয়েছে। এখন আমরা যদি ভালোভাবে চেষ্টা করি তাহলে পরে আমরা এপিআইতে আবার গ্লোবাল কম্পিটিটিভনেস নিয়ে আসতে পারবো, এবং সেটা এখন শুরু হয়েছে। আমরা এখন থেকেই করতে পারবো, এবং আপনারা সামনে দেখবেন আমরা গোটা দুনিয়াব্যাপী এপিআই বিক্রি করছি। এপিআইয়ের পরে আসেন হলো আপনার ভ্যাকসিন। গোটা পৃথিবীতে ভ্যাকসিনের চালান দেয় একা ইন্ডিয়ায় 60-70%, এবং আমরা সমস্ত ভ্যাকসিন এগুলি সব তৈরি করতে পারি। শুধুমাত্র আমাদের ডিজিডিএ ML3 ম্যাচুরিটি লেভেল 3 নাই বলে আমরা ইউনিসেফের কাছে বিক্রি করতে পারছি না। আমাদের এখন একটা যোগ্য ডাইরেক্টর জেনারেল আসছেন, এবং উনি অনতিবিলম্বে এগুলি চেষ্টা করলে হয়তো 6 মাসের মধ্যেই এটাকে ML3 নিতে পারবেন। এবং যদি আমরা ML3 নিতে পারি তাহলে পরে দুনিয়া জোড়া আমরা সমস্ত জায়গাতে এটা এক্সপোর্ট করতে পারবো। এরপরে আজাদ স্যার আমাকে বলতেছিলেন যে বায়োলজিক্সের কথা। দুনিয়ায় যদি 10টা প্রোডাক্ট নতুন আসে তাহলে তার 8টা প্রোডাক্টই বায়োলজিক্স আসে। আমরা বায়োলজিক্সের সমস্ত কিছু নিজেরা তৈরি করতে পারি এখন। আমরা এখানে সিআরও যেগুলি আছে সেগুলিকে অ্যাক্টিভেট করি এবং খুব দ্রুততার সাথে বায়োলজিক্স এক্সপোর্ট করা শুরু করি। তাহলে পারে এপিআই, ভ্যাকসিন এন্ড বায়োলজিক্স নিলে পারে আমরা বিলিয়নস অফ ডলার্সের ওষুধ এক্সপোর্ট করতে পারবো। আর দুটি এলাকা রয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমাদের দেশের আমাদের খাদ্যের চাহিদা মেটানোর জন্য আপনার অ্যাগ্রোকেমিক্যালস খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি ওষুধের র মেটেরিয়াল তৈরি করতে পারি, অ্যাগ্রোকেমিক্যালসে মাত্র 5টা কম্পাউন্ড তৈরি করলে আমাদের দেশের বিলিয়ন ডলার আমাদের ইম্পোর্ট করতে হবে না, এবং এটাও ওষুধ শিল্প করতে পারবে। তৃতীয় এলাকা হলো, আপনারা জানেন যে আমাদের গার্মেন্টস শিল্প প্রায় 44 বিলিয়ন ডলারের। এখানে মাল্টি বিলিয়ন ডলার ইম্পোর্ট হয় এনজাইমস এবং ডাই স্টাফ অ্যান্ড পিগমেন্টস, এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য এই এনজাইমস অ্যান্ড ডাই স্টাফ অ্যান্ড পিগমেন্টস তৈরি করা, যদি একটা আপনার স্টেরয়েড কম্পাউন্ড করতে পারে, ওই রকম অ্যাজো কম্পাউন্ড তৈরি করা কোনো ব্যাপারই না। আমার সামনে একটা আজাদ স্যার আছেন, তো সুতরাং আমরা এটাও করতে পারবো। সুতরাং বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গোটা বাংলাদেশের এইরকম ক্রান্তি লগ্নে এই দেশকে উঠানোর জন্য যা যা দরকার, একটা সাইকেলের হাব যেরকম চারিপাশে স্পোক থাকে, আমরা সেরকম ভাবে টেকনোলজির হাব হব এবং বাংলাদেশকে এক ঝটকায় উঠিয়ে নিতে যাওয়ার জন্য যা যা টেকনোলজিক্যাল দরকার আমরা সবকিছু দিতে পারবো। এবং তার মূলে একটা বিরাট চালিকা শক্তি হলো মেধা, এবং এই মেধার যোগান প্রথম থেকেই ঢাকা ইউনিভার্সিটি দিয়ে এসেছে, এবং আল্লাহ রহমতে আপনারা সবাই এগিয়ে আসেন। ইন্ডাস্ট্রিকে আপনারা একটু একটু সহযোগিতা করেন। আপনারা সহযোগিতা করলে পরে আমরা উঠতে পারবো। আমি একটা খুবই স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিয়ে শেষ করতে চাই। আমাদের হালিমুজ্জামান সাহেব এবং আমাদের পপুলারের মুস্তাফিজ ভাই যেটা বলে গেছেন, ওনারা স্ট্যাটিস্টিক্সটা দেয় নাই। আমি এই স্ট্যাটিস্টিক্সটা আমাদের ডিজিও মহোদয়ের কাছে অবিলম্বে এটা পাঠিয়ে দিব। সেটা হলো, বাংলাদেশে 250টার বেশি রেজিস্টার্ড কোম্পানি রয়েছে, তার বেশিরভাগই কাজ এতে নাই, এক্সিস্টেন্সে নাই। টপ 100টা কোম্পানির নাম দেখতে পাবেন। এই টপ 100টা কোম্পানির যদি আইএমএস ইকফিয়া রিপোর্ট নেই তাহলে 64 কোম্পানি হলো কন্টিনিউয়াসলি নেগেটিভ গ্রোথ হচ্ছে, এবং এর মধ্যে প্রায় 35টা কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। যদি কোনো দেশের মিডিয়াম এন্ড স্মল স্কেল কোম্পানি বন্ধ হয়ে যায় তাহলে এর চাইতে বড় অশনি সংকেত নাই। সুতরাং ডাইরেক্টর জেনারেল হিসাবে ওনার প্রথম কাজ হবে যাতে উনি হলেন অভিভাবক এই সমস্ত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির। উনার যদি 100টি ছেলে মেয়ের মধ্যে যদি 64টা রুগ্ন হয় তাহলে সেই ইন্ডাস্ট্রিকে উঠানো কত বড় একটা কঠিন চ্যালেঞ্জের ব্যাপার সেটা বুঝতে পারছেন। আজাদ স্যার আমাকে জিজ্ঞাসা করলেন তোমাদের গ্রোথ কেমন। আমি বললাম, স্যার 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশের ঔষধের কোনো গ্রোথ হয় নাই।
ডলার টার্মসে $3 বিলিয়ন স্ট্যাটিক রয়েছে। যদি একটা ইন্ডাস্ট্রি 6-7 বছর ইন্ডাস্ট্রি স্ট্যাটিক থাকে, তাহলে পরে সেই ইন্ডাস্ট্রি কেমন করে চলবে? তো নানাবিধ সমস্যা ছিল। প্রাইসিং একটা ইস্যু, যে গত 40 বছরে প্যারাসিটামলের প্রাইস 65 টাকার থেকে হয়তোবা 65 পয়সার থেকে হয়তোবা 1 টাকা কিংবা 1 টাকা 20 এসেছে। কিন্তু আপনি যদি সেই 40 বছর আগে 1 কেজি গরুর মাংস যদি বলেন, আমার মনে আছে কিনতাম হয়তোবা 2 টাকায়, এখন সেটা 800 টাকায় কিনতে হয়। তাহলে একটা প্যারাসিটামলের দাম যদি 65 পয়সা হয়, সেখান থেকে যদি 800 টাকা এতে হয়, তাহলে কি হওয়া উচিত আপনারা বুঝতে পারছেন। যাই হোক, এগুলির মধ্যে অনেক সমস্যা আছে, এগুলি থেকে উত্তরণ করতে হবে। এটা সহজ বিষয় নয়। কারণ হলো মিডিয়া, আমি জাহিদ সাহেব আসেন নাই, জাহিদিকে জিজ্ঞাসা করলাম, জাহিদি হ্যাঁ আসছিল, চলে গেছে, আসতেছে। জাহিদি বলছিল, মুক্তাদির ভাই, যে পত্রিকায় ফিলার বলে একটা জিনিস আছে। আমি বলি, এটা কি জিনিস? বলে, ফিলার হয় 2 রকমের। যে যদি কোনো জায়গায় পত্রিকায় জায়গা ফিল আপ করা যাচ্ছে না, তাহলে সে জায়গায় লেখা হয় পুলিশরা ঘুষ খাচ্ছে, এমন জায়গায় সমস্যা হচ্ছে, এটা একটা ফিলার দিয়ে দিবে। আর একটা ফিলার হলো জায়গা ফিলার দিতে হবে, ওষুধের দাম বেশি, মানুষজনের নানাবিধ ইয়ে হচ্ছে। হ্যাঁ, এই হলো দুইটা। ওয়ালাইকুম আসসালাম। এই দুইটা আপনার ফিলার দিয়ে পত্রিকাগুলি কাজ চালায়। তো এই জিনিসগুলি হচ্ছে। আমরা আশা করি যে আপনার আমরা আহ, এই এরকম অবস্থায় রয়েছি। আশা করি যে আহ, আশা করি আমাদের ইন্ডাস্ট্রি একটা ভালো অবস্থায় আসবে। এই সমস্ত বন্ধ হয়ে যাওয়ার উপক্রমে যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে, তারাও সামনে এগিয়ে যাবে। এবং আমরা ঢাকা ইউনিভার্সিটিতে 85 জন ছাত্রছাত্রী ভর্তি হওয়ার কারণে আমরা ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো ছাত্রছাত্রীদেরকে আবার পাওয়া শুরু করব। এবং একটা ইন্ডাস্ট্রির ডেস্টিনি নির্ভর করে অবশ্যই সেই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের কোয়ালিটির উপরে। এবং আমরা যেহেতু হাই কোয়ালিটি স্টুডেন্টস এবং হাই কোয়ালিটি গ্রাজুয়েটস পাওয়া শুরু করব, ইনশাল্লাহ আমাদের ইন্ডাস্ট্রি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট বড় একটা অবদান রাখবে, আমরা এই আশা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার বক্তব্য শোনার এবং আমাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ দানের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই না, আমি ওইখানে বসে আরামে শুনতে পারবো। না না, এটা আচ্ছা,